ওকে, আমরা শুরু করছি আজকে উইথ কারেন্ট ইলেকট্রিসিটি। ফার্স্টে এটা বুঝতে গেলে আমরা দেখব অ্যাবাউট দি কনসেপ্ট অফ চার্জ। আচ্ছা বলতো, হোয়াট ডু উই মিন বাই চার্জ? চার্জ কাকে বলে বলতো? বলতো চার্জ কাকে বলে? চার্জ কাকে বলে? এনিওয়ান? চার্জ চার্জ আচ্ছা, মাস জানি কাকে বলে? মাস মাস কাকে বলে? হোয়াট ইজ মাস? কোয়ান্টিটি অফ এ বডি। মাসকে কি কোয়ান্টিটি অফ এ বডি বলবো? তাহলে মাসকে কি বলবো? Sir, quantity of matter. কোয়ান্টিটি অফ ম্যাটার। ওকে, মাস ইজ দ্য অ্যামাউন্ট অফ ম্যাটার কন্টেন্ড ইন আ বডি। তাহলে মাস তো একটা ফান্ডামেন্টাল প্রপার্টি। একই রকমভাবে চার্জও হচ্ছে একটা ফান্ডামেন্টাল প্রপার্টি। ওকে, যেমন ঠিক মাস তেমন চার্জ। ওকে, আচ্ছা আমরা যদি একটা অ্যাটমকে দেখি, বলতো অ্যাটমের ক্ষেত্রে সেন্টারে একটা পোর্শন থাকে, এটাকে কি বলি? নিউক্লিয়াস। ভেরি গুড, তাহলে সেন্টারের পোর্শনটা হচ্ছে নিউক্লিয়াস। বলতো এই পোর্শনটা কি? অরবিটস। আচ্ছা, নিউক্লিয়াসে কে কে থাকে? গুড, এখানে থাকবে প্রোটন, এখানে থাকবে নিউট্রন। বলতো অরবিটে কে কে থাকে? ইলেকট্রন। কে কে থাকে? ইলেকট্রন, তাই না? আচ্ছা বলতে পারবি প্রোটনের চার্জ কি? পজিটিভ। নিউট্রনের চার্জ নিউট্রাল, তাই না? ইলেকট্রনের চার্জ নেগেটিভ। তার মানে ইলেকট্রন নেগেটিভ, প্রোটন পজিটিভ, নিউট্রন নিউট্রাল। আচ্ছা, যে কোনো একটা অ্যাটমকে আমি তুলে নিই। ওকে, সাপোজ কার্বন। কার্বন 12 6। বলতো নাম্বার অফ প্রোটন কতগুলো? 6 প্রোটন। বলতো নাম্বার অফ নিউট্রন কতগুলো? 6 নিউট্রন। কী করে 12 - 6 প্রোটন হয় নিউট্রন, তাই না? তার মানে 6 নিউট্রন। বলতো নাম্বার অফ ইলেকট্রন কতগুলো? 6, কারণ নাম্বার অফ প্রোটন আর নাম্বার অফ ইলেকট্রন সেম হয়, তাই না? আচ্ছা, তাহলে টোটাল পজিটিভ চার্জ কত বলতো? তার মানে 6খানা প্লাস রয়েছে, তাই 6 কুলম বলবো না, 6টা প্লাস। বোঝা গেল? টোটাল নেগেটিভ চার্জ কত? 6টা মাইনাস রয়েছে, তাহলে 6 নেগেটিভ। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা অ্যাটমের 6টা পজিটিভ চার্জ থাকে, 6টা নেগেটিভ চার্জ থাকে। তাহলে অ্যাটম কি ইলেকট্রিক্যালি পজিটিভ, নেগেটিভ, নিউট্রাল? কি ইলেকট্রিক্যালি নিউট্রাল। তাহলে অ্যান অ্যাটম ইজ ইলেকট্রিক্যালি নিউট্রাল। কি করে বুঝছি এটা ইলেকট্রিক্যালি নিউট্রাল? কারণ এতে যতগুলো পজিটিভ চার্জ আছে দেখ, ঠিক ততগুলোই নেগেটিভ চার্জ আছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা চার্জের কনসেপ্ট বুঝেছি। বলতো নিউক্লিয়াসের চার্জ কি? হোয়াট ইজ দ্য চার্জ অফ নিউক্লিয়াস? হ্যাঁ, পজিটিভ। আর কতটা পজিটিভ? যতগুলো প্রোটনের চার্জ, রাইট? এবার আমরা একটা কনসেপ্ট পড়ব যেটাকে বলা হয় কোয়ান্টাইজেশন অফ চার্জ। কি পড়ব? কোয়ান্টাইজেশন অফ চার্জ। কোয়ান্টাইজেশন অফ চার্জ কাকে বলে বলতো? কোয়ান্টাইজেশন অফ চার্জ বোঝায় দ্যাট চার্জ cannot be subdivided. We cannot subdivide a charge. Okay, it states that charge cannot be subdivided. Okay, it states that charge cannot be subdivided after a certain level. ওকে, আরও সুন্দর করে বললে, মনে কর যে তুই একটা জায়গায় এমন একটা সিস্টেম, যেমন ধর ফর এক্সাম্পল তুই যদি একটা বডিকে ফেলে দিস, তাহলে বডি তো কন্টিনিউয়াসলি পড়তে থাকে। একটা বডিকে কি করলি? একটা হাইট থেকে একটা স্লোপ বরাবর ফেলে দিলি, তাহলে বডিটা কি হবে? বডিটা কন্টিনিউয়াসলি এরকম পড়তে থাকবে না? বডিকে একটা হাইট থেকে ফেলে দিলে বডিটা কি এরকম হবে? বডিটা কি এইরকম ধাপে ধাপে পড়বে? এরমভাবে পড়বে কি বডিটা?
না, বডিটা কেমন পড়বে, এইখান থেকে নামবে এইখানে, এইখান থেকে নামবে এইখানে, এইখান থেকে নামবে এইখানে, এইখান থেকে, এমন কি হয়? এমন কি হয়? হয় না। বডিটা কেমন পড়ে? স্মুথলি পড়ে। যে জিনিসটা স্মুথলি পড়বে সেটাকে আমরা বলবো কন্টিনিউয়াস। বোঝা গেল? যে জিনিসটা এরকম স্টেপে স্টেপে পড়বে সেটাকে আমরা বলবো ডিসক্রিট। ইজ দ্যাট ক্লিয়ার? কোয়ান্টাইজেশন ফলোজ দি ডিসক্রিট প্রিন্সিপাল। এটা সহজ করে একটু বোঝাই। মনে কর যে আমার কাছে এরকম একটা গাড়ি রয়েছে। হোয়াট ইজ দিস? দিস ইজ আ গাড়ি। এবার কি, এটা হচ্ছে জলের গাড়ি। জলের গাড়ির বাইরে ট্যাঙ্ক লাগানো আছে, এখানে ট্যাপ লাগানো আছে, রাইট? তো আমি একটা বালতি নিয়ে গেলাম, 1 লিটারের বালতি, কলটা ছেড়ে দিলাম, 1 লিটার ভরলাম, নিয়ে চলে এলাম, কোনো ব্যাপার না। আমার কাছে আর একটা গাড়ি আছে, এটাও জলের গাড়ি, কিন্তু এই গাড়ির সিস্টেমটা আলাদা। এই গাড়ির কীরকম সিস্টেম, যে এই গাড়িটায় সব বোতল বোতল করে রাখা আছে। কীরকম করে রাখা আছে? বোতল বোতল করে। প্রত্যেকটা বোতলের ফিক্সড ভ্যালু সব 1 লিটারের বোতল। তাহলে 500 ml বোতল আছে? নেই। 2 লিটারের বোতল আছে? নেই। 5 লিটারের বোতল আছে? নেই। একমাত্র কত লিটারের বোতল আছে? 1 লিটার করে বোতল আছে, তাই না? তাহলে এখানে 1 লিটার করে বোতল আছে। এবার ধর গৌরব গেল, গিয়ে বলল, একটা বালতি নিয়ে গিয়েছে, আমাকে 1 লিটার জল দাও। তো কি করবে, এখানে একটা 1 লিটারের বোতল তাকে ধরিয়ে দেওয়া হবে, রাইট? এই যখন 1 লিটারের জল চাইছে, তাকে 1 লিটারের বোতল ধরিয়ে দেওয়া হয়েছে, তাহলে এটা তো একটা ফিক্সড বোতল, রাইট? গুড। নেক্সট কেস কি হলো, যে আর একটা বোতল নিয়ে যাওয়া হয়েছে, রাইট? এটার মাপ হচ্ছে 2 লিটার, 3 লিটার। আমি এখানেও সেম বালতি নিয়ে গেছি, যার মাপ হচ্ছে 3 লিটার। তো এখানে কি হবে, এখানে গিয়ে কলের তলায় ছেড়ে দেবে, জল পড়বে, 3 লিটার ভরবে, চলে যাবে, রাইট? এখানে কি করবে, এখানে 3টে জলের বোতল দিতে হবে, তাই না? কটা জলের বোতল? তবে তো 3 লিটার হলো। এবার আমি আবার গেছি, গিয়ে বলছি যে এবার আমার জল লাগবে। আমি একটা বালতি নিয়ে গেছি, যার ভ্যালু হচ্ছে 4.5 লিটার। কত ভ্যালু? আমি এখানেও সেম বালতি নিয়ে গেছি, যার ভ্যালু হচ্ছে 4.5 লিটার, রাইট? নিয়ে গেছি। এইটার ক্ষেত্রে কি করব, কলের তলায় রাখবো, 4.5 লিটার ভরে যাবে, ছেড়ে দেবো, কমপ্লিট। এটা এটা হবে? হবে না। কেন হবে না? কেন হবে না? গুড, কারণ 0.5 লিটারের বোতল হয় না, আমার এখানে সব 1 লিটারের বোতল। তাহলে যা নিতে হবে 1 লিটারের মাল্টিপলে হবে, তার মানে এই জিনিসটা ইজ নট পসিবল। তাহলে এই প্রিন্সিপালে 1 লিটারের থেকে সাবডিভাইড করা যাচ্ছে না। তার মানে কি দেখতে পাচ্ছি, চার্জ ক্যান নট বি সাবডিভাইডেড আফটার আ সার্টেন লেভেল। 1 লিটার পরে সাবডিভাইড করতে পারছি না। তাহলে এইগুলো ছোট ছোট প্যাকেট না? তাহলে এই সিস্টেমে যদি আমাকে কিছু নিতে হয়, আই হ্যাভ টু টেক ইট ইন দ্য ফর্ম অফ নাম্বার অফ প্যাকেটস, রাইট? কি করতে হবে, টেক ইট ইন দ্য ফর্ম অফ নাম্বার অফ প্যাকেটস, ইন দ্য ফর্ম অফ নাম্বার অফ প্যাকেটস। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, ভালো কথা। দেখ, আমাদের চার্জের ক্ষেত্রে দি লোয়েস্ট পসিবল charge is the charge of an electron that is equal to 1.6 into 10 to the power minus 19 coulomb. Is that clear? এর নিচে আমি আর সাবডিভাইড করতে পারবো না। তাহলে কি, সাবডিভিশনের একটা লিমিট বললাম, যে যার নিচে আর সাবডিভাইড করা যাবে না, এর নিচে আর সাবডিভাইড করা যাবে না। দিস ইজ দি লিমিট। আমার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? কেউ যদি বুঝতে না পেরে থাকো আমাকে বলবে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে যে দিস ইজ দ্য লিমিট, এই লিমিটের নিচে আমি চাইলেও আর সাবডিভাইড করতে পারবো না। ওকে ওকে, তাহলে এখান থেকে আমরা লিখে নেব দ্য স্মলেস্ট ইউনিট অ্যামাউন্ট
of charge equals to the charge of an electron equals to 1.6 into 10 to the power minus 19 কুলম্ব। এটাকে আমরা ই দিয়ে রিপ্রেজেন্ট করব। আচ্ছা, প্রোটনের আর ইলেকট্রনের চার্জ কি আলাদা? প্রোটনের আর ইলেকট্রনের চার্জ কি আলাদা? কত চার্জ? ওদের চার্জ আলাদা নয়, ওদের চার্জ সেম। যদি সেম না হতো তাহলে 6টা প্রোটন 6টা ইলেকট্রনে কখনো অ্যাটম নিউট্রাল হতো না। তার মানে ওদের চার্জ কি? সেম, শুধু একটা পজিটিভ একটা নেগেটিভ। সো চার্জ অন অ্যান ইলেকট্রন ইজ ইকুয়াল টু চার্জ অন এ প্রোটন। আগে দেখো এইটাও ক্লিয়ার হয়েছে কিনা, পরিষ্কার? আচ্ছা, একটা জিনিস দেখ, 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব ইকুয়ালস টু 1 ইলেকট্রনস চার্জ। এবার আমরা তো এইরকম কোনো চার্জকে ইউজ করি না নর্মালি। আমাদের যা হাউস হোল্ড অ্যাপ্লায়েন্স, ধর তুই যদি একটা মোবাইলে চার্জ দিস, দেখবি 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার লেখা আছে, তাই না? তার মানে আমাদের 2 অ্যাম্পিয়ার এতটা করে কারেন্ট লাগে। 1 অ্যাম্পিয়ার মানে 1 কুলম্ব পার সেকেন্ড। তার মানে আমাদের যে চার্জ নিয়ে হিসেব করতে হবে সেটা সি স্ট্যান্ডস ফর কুলম্ব, রাইট? তাহলে আমাদের এই চার্জটাকে নিয়ে ডিল করতে হবে। এই চার্জটাকে নিয়ে যদি ডিল করতে হয় তাহলে আমাকে বার করতে হবে যে 1 কুলম্বে কতগুলো ইলেকট্রন আছে। ওকে, আচ্ছা, তাহলে এত কুলম্ব ইজ দ্য চার্জ অফ 1 ইলেকট্রন। তাহলে 1 কুলম্ব কি হবে? ইজ দ্য চার্জ অফ 1 বাই 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 ইলেকট্রনস, রাইট? আচ্ছা, এটাকে লিখতে পারি যে ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 19 বাই 1.6। তাহলে এটাকে লিখতে পারি 10 বাই 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার 18 লিখতে পারি। এতগুলো নাম্বার অফ ইলেকট্রনস তো, তার মানে 100 বাই 16 ইন্টু 10 টু দি পাওয়ার 18 এখানে ইলেকট্রন। এটা কাটাকাটি করছি, 4 দিয়ে কাটলে 25, 4 দিয়ে 4, এই দিয়ে 4 দিয়ে কাটলে 25কে কত হয়? 4 দিয়ে 25, 4 6 আর 24, 1 পয়েন্টের জন্য 0, 2 এর জন্য 8, 5 এর জন্য 20, right? So that will be 6.25 into 10 to the power 18 ইলেকট্রন। তার মানে কি বুঝলাম? যে 1 কুলম্ব চার্জ যদি হতে হয় তার মধ্যে 6.25 into 10 to the power 18 কি হিউজ নাম্বার, বুঝতে পেরেছিস? এত ইলেকট্রন যদি একসাথে থাকে তবে গিয়ে আমার 1 কুলম্ব চার্জ হবে। আচ্ছা, এতগুলো ইলেকট্রনকে আইডেন্টিফাই করতে পারবো? একটা স্কুলের ধর অ্যাসেম্বলি হলে যদি মাত্র 1000টা বাচ্চা দাঁড়িয়ে থাকে, সেখানে আইডেন্টিফাই করা যায় না যে কোন বাচ্চাটাকে? করা যায়? যায় না। তাহলে এখানে কি আইডেন্টিফাই করা যাবে? যাবে না। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে আমাদের দেখতে অলমোস্ট কন্টিনিউয়াস মনে হবে, বাট কন্টিনিউয়াস না। যেমন জল, জল যখন ঢালে গড়গড় করে ঢেলে যায়, তো জল কি ধাপে ধাপে ঢালে? না। কিন্তু জল তো ডিসক্রিট, তার কারণ জল তো একটা মানে H2O মলিকিউল দিয়ে তৈরি। তাহলে অতগুলো জল পড়ছে মানে কি? অতগুলো H2O মলিকিউল পড়ছে, আমার তো H2O মলিকিউলগুলোই আসছে। তার মানে হিসেব মতো ডিসক্রিটই আসছে, কারণ H2ওর নিচে তো আমি আর যেতে পারছি না। কিন্তু আমি কি H2O দেখতে পাচ্ছি? না। আমি কি আলাদা আলাদা করে আইডেন্টিফাই করতে পারছি? না। তার কারণ ওটা বাল্ক ইন নাম্বার, রাইট? তার মানে এই যে জিনিসটা আমরা বুঝলাম যে 1 কুলম্ব চার্জের মধ্যে এতগুলো ইলেকট্রন থাকবে। কোয়েশ্চেন 1, ফাইন্ড দ্য, কোয়েশ্চেনটা লেখো, ফাইন্ড দ্য নাম্বার অফ ইলেকট্রনস in 36 coulomb. Question 2, if a charge is given as a 6.4 into 10 to the power minus 15 coulomb, B 4.5 into 10 to the power minus 19 coulomb, C 3.2 into 10 to the power minus 21 coulomb. State whether the charges are possible. এই চার্জগুলো পসিবল কিনা
বার করো। ওকে, ফার্স্ট দেখো, সো দিস ওয়ান ইজ ভেরি ইজি। এটা কি হচ্ছে যে 36 ইন্টু 6.25 ইন্টু 10⁻18, সো ইট ইজ কামিং এস 225 ইন্টু 10⁻18। তাহলে এতগুলো ইলেকট্রনস থাকছে, ইটস ভেরি ইজি। আচ্ছা, একটা চার্জ দেওয়া হয়েছে, জিজ্ঞেস করেছে ওয়েদার দিস চার্জেস আর পসিবল অর নট। কী করে চেক করব? দেখ, আমার স্মলেস্ট ইউনিট হচ্ছে একটা ইলেকট্রন, তাহলে যদি কোনো চার্জ হতে তাতে ইলেকট্রনের তো মাল্টিপল হতে হবে। তার মানে ধরো আমাকে একটা চার্জ দিয়ে দেওয়া হয়েছে, এটাকে যদি আমি ইলেকট্রনের চার্জ দিয়ে ডিভাইড করি, তাহলে আমি তো একটা হোল নাম্বার পাবো, তাই না? আমি একটা ন্যাচারাল নাম্বার হোল নাম্বার বলছি, ন্যাচারাল নাম্বার পাবো না। ইজ দ্যাট ক্লিয়ার? আমি ফ্র্যাকশন কি পেতে পারি? ফ্র্যাকশন পেতে পারি? কোনো দিন ফ্র্যাকশন পাওয়া পসিবল না। চলে যাই ফার্স্ট চার্জে। সো এ হচ্ছে 6.4 ইন্টু 10⁻⁻15। এটাকে ডিভাইড করব চার্জ অফ ইলেকট্রন দিয়ে, রাইট? তাহলে এটা কত হয়? এটা কেটে হয় 4। সো 4 ইন্টু 10⁻⁻15 প্লাস 19, so that will be 4 into 10⁻⁴। Is it a whole number? এটা হোল নাম্বার থেকে ভালো। ইজ এটা ন্যাচারাল নাম্বার? ন্যাচারাল নাম্বার। ফ্র্যাকশন আছে না? পসিবল? পসিবল। ইজ ইট ক্লিয়ার? একইভাবে বাকি দুটো দেখি, বি আর সি। প্রথমে বিটাকে দেখব। বি এ কি বলেছে? 4.5 টাইমস 10⁻⁻19, তাই বলেছে না? 4.5 টাইমস 10⁻⁻19, তাই তো? এটাকে কি করব? 1.6 টাইমস 10⁻⁻19। এটা কেটে গেল, এটা তুলছি, সো দ্যাট ইজ 45/16। ফ্র্যাকশন হচ্ছে না? 45/16 ন্যাচারাল নাম্বার কি হচ্ছে? ফ্র্যাকশন হচ্ছে না? তাহলে এটা কি ফ্র্যাকশন হচ্ছে? ফ্র্যাকশন হলে কি পসিবল? ফ্র্যাকশন হলে কি পসিবল? নো, সো নট পসিবল। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন বলছে 3.2 ইন্টু 10⁻21, তাই বলছে না? এটাকে ডিভাইড করব 10⁻⁻21, এটাকে ডিভাইড করব 1.6 ইন্টু 10⁻⁻19, এটা দিয়ে কেটে হয় 2। তাহলে 2 ইন্টু 10⁻⁻21 প্লাস 19, দ্যাট ইজ 2 ইন্টু 10⁻²। পসিবল? পসিবল? ভালো করে দেখো। হবে না। কেন হবে না? কারণ 2/100, রাইট? দ্যাট ইজ 1/50। ফ্র্যাকশন তো। এটা কি হলো? দিস ইজ ফ্র্যাকশন। কি হলো? ফ্র্যাকশন। তাহলে কি পসিবল? নট পসিবল। ইজ দ্যাট ক্লিয়ার? সো দিস ইজ অলসো নট পসিবল। একদম ক্লিয়ার হয়েছে? কোনো ডাউট থাকলে বলবে। ডান? ওকে, ভেরি গুড। চলো চলে যাই আমরা নেক্সট টপিকে। তাহলে এইটুকু আমাদের ক্লিয়ার হয়ে গেল। নেক্সট টপিক হচ্ছে কারেন্ট। আচ্ছা, কারেন্ট কি বলতো? কেউ বলতে পারি হোয়াট ইজ কারেন্ট? এনিওয়ান? হোয়াট ইজ কারেন্ট? হোয়াট ইজ কারেন্ট? হোয়াট ইজ কারেন্ট? হোয়াট ইজ কারেন্ট? আচ্ছা, এখান থেকে একটা রেট অফ ফ্লো অফ চার্জ। গুড। আচ্ছা, রেট অফ ফ্লো অফ চার্জ, রেট অফ ফ্লো অফ চার্জ, ইয়েস, রেট অফ ফ্লো অফ চার্জকে কারেন্ট বলে। আচ্ছা, চার্জকে যদি তাহলে আমি কিউ বলি, রেট বলতে রেট কার সাথে রিলেট করে? টাইমের সাথে। তার মানে কারেন্টকে বলতে পারবো চার্জ বাই টাইম, রেট অফ ফ্লো অফ চার্জ। তাহলে চার্জের ইউনিট যদি কুলম্ব হয়, টাইমের ইউনিট যদি সেকেন্ড হয়, তাহলে কুলম্ব বাই সেকেন্ড এটাকে আমরা বলবো অ্যাম্পিয়ার। কি বলবো? এটাকে বলবো অ্যাম্পিয়ার। আগে দেখো এইটুকু পরিষ্কার হয়েছে? ওকে, আসি আমরা নেক্সট টপিকে। কনসেপ্ট অফ কারেন্ট। কনসেপ্ট অফ কারেন্ট। আমি এখানে একটা অবজারভার এ কে দাঁড় করিয়ে রেখেছি, এখানে আমার একটা অবজারভার বি আছে। ওকে, তখন বাজে সকাল 10টা। ওকে,
2 কুলম চার্জ এইখান থেকে এইখানে চলে গেল, এইখান থেকে এইটুকুতে তার টাইম নিল 10:04 ওকে, তাহলে এখান থেকে এইটুকুতে কতটা টাইম নিয়েছে? 4 সেকেন্ড, রাইট? তাহলে টাইম কত? 4 সেকেন্ড। চার্জ কত? 2 কুলম, তাই না? তাহলে কারেন্ট কত হবে? চার্জ বাই টাইম, 2 কুলম বাই 4 সেকেন্ড, তাই না? তাহলে কত হলো? 0.5 অ্যাম্পিয়ার। আগে দেখো এটা বোঝা গেছে কিনা। কত হলো? 0.5 অ্যাম্পিয়ার। কনসেপ্ট অফ কারেন্ট পেয়েছি। এটা হচ্ছে কেস 1। কেস 2, এখানে আমার একটা অবজারভার এ আছে, এখানে একটা অবজারভার বি আছে। প্লাস 2 কুলম চার্জ এই দিকে যাচ্ছে, মাইনাস 4 কুলম চার্জ এই দিকে আসছে। এই টোটাল ঘটনা ঘটতে তার টাইম লেগেছে 3 সেকেন্ড। মাইনাস 2 কুলম চার্জ ওইদিকে গেছে, প্লাস 2 কুলম চার্জ ওইদিকে গেছে, মাইনাস 4 কুলম চার্জ এদিকে গেছে, টাইম লেগেছে 3 সেকেন্ড। বলতো তাহলে চার্জ কত হবে? বলতো চার্জ কত হবে? আচ্ছা, দুটো সিচুয়েশান দিই। এটা হচ্ছে কেস 3A, আর একটা সিচুয়েশান দিচ্ছি কেস 3B। কেস 3Bতে কি হচ্ছে? এখানে এ আছে, এখানে বি আছে, প্লাস 2 কুলম চার্জ এইদিকে গেছে, প্লাস 4 কুলম চার্জ এইদিকে গেছে, এটাতেও লেগেছে 3 সেকেন্ড। এটাতে চার্জ কত? এটাতে চার্জ কত? বলো কোনটায় কত চার্জ? বলো। ফিজিক্স যখন আমরা পড়ব, এইটা হচ্ছে আসল ফিজিক্স পড়ার পদ্ধতি। দেখছিস ভাবতে হচ্ছে, ভাল লাগছে না? বল। আমার কাছে 100টা কলা ছিল, তোর কাছে 50টা কলা ছিল। আমি তোকে 20টা কলা দিলাম। কটা কলা দিলাম? 20টা কলা দিলাম। তুই আমাকে 10টা কলা দিলি, আমার কাছে কটা থাকলো? আমার কাছে কটা থাকলো? আমার কাছে 100টা ছিল, আমি তোকে 20টা দিলাম, তুই আমাকে 10টা দিলি, আমার কাছে কটা থাকলো? 90টা। তোর কাছে কটা থাকলো? 60টা, তাই না? নেট কটা কলা গেল? 10টা। 20টা গেছে না। তার মানে তুই আমাকে 4 কুলম চার্জ দিয়েছিস, আমি তোকে 2 কুলম চার্জ দিয়েছি। নেট চার্জ কত গেছে? 2 কুলম। কোন দিকে গেছে? এ থেকে বি না বি থেকে এ? গুড, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তাহলে নেট চার্জ হচ্ছে 2 কুলম, টাইম কত লেগেছে? 3 সেকেন্ড। তাহলে 2/3 অ্যাম্পিয়ার। ইজ আর ক্লিয়ার? উপরেরটায় বল দেখি। না না, বলি এটা কীরকম দেখ। আমার কাছে আছে 10টা লাল বল, 10টা লাল বল, 5টা ব্লু বল। পরিষ্কার? অরিজিতের কাছে আছে 7টা ব্লু বল, 3টে লাল বল। ইজ আর ক্লিয়ার? আমি অরিজিৎকে 4টে ব্লু বল দিয়েছি, অরিজিৎ আমাকে 2টো লাল বল দিয়েছে। অরিজিৎ আমাকে কটা লাল বল দিয়েছে? আমাকে কটা ব্লু বল দিয়েছি? 4টে, রাইট? এবার আমাকে বল,
আমার কাছে টোটাল লাল বল কটা? 12টা। অরিজিতের কাছে লাল বল কটা? গুড। আমার কাছে টোটাল ব্লু বল কটা? অরিজিতের ব্লু বল কটা? তাই না? ইজ দ্যাট ক্লিয়ার? এইটার আগেরটার মধ্যে ডিফারেন্স দেখতে পাচ্ছিস? আগেরটাই কমছে দুটোই, দিয়ে একটা ফাইনালাইজ হয়ে দাঁড়াচ্ছে, তাই না? দিয়ে একজনের লালটা বাড়ছে, মানে একজনের কলা বাড়ছে। এবার কিন্তু তা নয়, দুজনেরই বাড়ছে। ইজ দি আইডিয়া ক্লিয়ার? দুজনেরই বাড়ছে, পরিষ্কার হলো? তার মানে আমি যখন এখান থেকে +2 কুলম্ব বার করে দিচ্ছি, তার মানে আমার তো এখানে অলরেডি নেগেটিভ হচ্ছে। আমার সাপোজ এখানে ছিল সাপোজ আমার 0, এখানে ছিল সাপোজ আমার 0। ভালো করে বুঝবি, কনসেপ্ট ক্লিয়ার করবি। যখন আমি এখান থেকে +2 কুলম্ব বার করে দিলাম, তাহলে আমার এখানে কত চার্জ থাকলো? -2 কুলম্ব, তাই না? 2 কুলম্ব বার করে দিয়েছে, তাহলে আমার এখানে কত চার্জ হলো? -2 কুলম্ব হলো না? +2 কুলম্ব যখন এর কাছে গিয়ে পৌঁছালো, তখন এর +2 কুলম্ব হলো না? এবার 4 কুলম্বে আসি। এ -4 কুলম্ব দিয়ে দিয়েছে, তাহলে কতটা চার্জ হবে তার জন্য? আগে থেকে কত ছিল? +2 +4 কত হয়? +6। বোঝা গেছে? বেড়েছে। এটাই চলে আয়, -4 কুলম্ব এ পেয়েছে তো। এর আগে কত ছিল? পরে কত পেল? তাহলে কত হলো? কিছু বুঝতে পেরেছিস? ইজ দি কনসেপ্ট ক্লিয়ার? তার নেট ট্রান্সফার অফ চার্জ কত? 6। বোঝা গেল কথাটা? তার মানে ব্যাপারটা ঠিক এরকম হচ্ছে না, যেন এইখান থেকে আমি একটা +6 কুলম্ব চার্জকে পুরোটা এই পাশে নিয়ে চলে গেছি, তাই মনে হচ্ছে না? তাই এ পাশে -6 হয়ে গেছে, ও পাশে +6 হয়ে গেছে, তাই হয়ে যাচ্ছে না? হ্যাভ ইউ গট দিস আইডিয়া কারেক্টলি? তাহলে এখানে নেট ট্রান্সফার অফ চার্জ হচ্ছে 6 কুলম্ব, টাইম লেগেছে 3 সেকেন্ড, দ্যাট উইল বি 2 অ্যাম্পিয়ার। একদম ফান্ডা ক্লিয়ার? ফান্ডা ক্লিয়ার? ওকে, চলো কেস 4। আমার এখানে একটা বডি আছে, আমি কি করছি, একে একটা টিউবের মধ্যে রেখে দিয়েছি। এই টিউবটা এরকম বলে ঠাসা, প্রত্যেকটা বল হচ্ছে, ইমাজিন কর, একটা করে ইলেকট্রন। ওকে, প্রত্যেকটা বল একটা করে ইলেকট্রন, এইটা বলে ঠাসা। কি হবে যদি আমি এখান থেকে একটা ইলেকট্রনকে জোর করে এখানে পুশ করে দিই? আমি বলগুলোর নাম্বার দিয়ে দিচ্ছি 1 2 3 4 5 6। কি হবে? 6 নম্বরটা বেরিয়ে যাবে, রাইট? 6 নম্বর একটা ইলেকট্রনের চার্জ, এই যে ঢুকলো 6 নম্বরটা বেরিয়ে গেল, এটা হতে 2 সেকেন্ড টাইম লেগেছে। কত টাইম লেগেছে? এইখানে আমার অবজারভার বি দাঁড়িয়ে আছে, অবজারভার বি এখানে নেই, কোথায় আছে? এখানে। সে তো এইখানে তাকিয়ে ছিল, বলটা বেরোনোর আগে সে 3 নম্বর বলটাকে দেখছিল। 2 সেকেন্ড পর সে কি দেখবে? 2 নম্বরটা ওখানে, তার মানে 2 সেকেন্ড পর সে কি দেখবে? বাহ, এই তোরা ফিজিক্স ভালো পারছিস, গুড। অনেকদিন পরে একটা প্রপার রেসপন্স পাচ্ছি, পড়াতে ভালো লাগছে, থ্যাংক ইউ। তাহলে 2 সেকেন্ড পরও কি দেখবে? যে লাল বলটা এখানে ঢুকে গেছে, তাই না? আর নীল বলগুলো 1 2 3 4 5, 1 2 3 4 5, নীল বলগুলো এখানে, এখানে একটা নীল বল বেরিয়ে গেছে। তাহলে 1 2 3 4 5, তাহলে বি যদি এখানে থাকে, বি কি দেখবে তখন? 2 নম্বর বলটাকে দেখবে। 6 নম্বর বলটা বেরিয়ে গেল। তাহলে বি কি দেখছে? বি দেখছে 2 সেকেন্ডের মধ্যে একটা বল সরে গেছে, 2 সেকেন্ডের মধ্যে এতটা চার্জ চলে গেছে, তাই দেখছে না? সরেছে কিন্তু সবাই, কিন্তু সবাই কি বেরিয়ে গেছে? না। তাহলে 2 সেকেন্ডে কি হয়েছে? একটা চার্জ সরেছে। কতটুকু চার্জ সরেছে? একটা চার্জ সরেছে। সেটা কতটা? দ্যাট ইজ ইকুয়াল টু চার্জ অফ 1 ইলেকট্রন, এখানে যেটা ধরেছি আমি। তাহলে এর কারেন্ট কত হবে? নিশ্চয়ই যতটা চার্জ সরেছে বাই টাইম, কতটা চার্জ সরেছে? একটা চার্জ সরেছে বাই 1 সেকেন্ড, দ্যাট ইজ 1 অ্যাম্পিয়ার। দিস ইজ দি টোটাল আইডিয়া অফ কারেন্ট। যে কনসেপ্ট দিয়ে বোঝাচ্ছি, বিরাট কনসেপ্ট দিয়ে বোঝাচ্ছি, ওকে, বিরাট। তো
তোর বই ওই লেভেলে নেই, ভালো করে বুঝতে হবে, একদম ফিজিক্সের ফান্ডা ক্লিয়ার করতে হবে, কারণ এইটার উপরে বেস করে গোটা ক্লাস 12-এর ভলিউম 1টা রয়েছে, গোটা, মানে তোদের যখন লাইভ ডিসাইড হবে যে রেজাল্ট দিয়ে, ক্লাস 12-এর রেজাল্ট দিয়ে, তার ভলিউম 1-এর পুরোটাই জিনিস রয়েছে, এইটা আর এর সাথে ম্যাগনেটিজম মিলিয়ে, তাই কনসেপ্টটা আগে থেকে ক্লিয়ার রাখতে হবে। ওকে, আচ্ছা, এটা আমাদের ক্লিয়ার হয়ে গেল, এটুকু আমরা পরিষ্কার বুঝে গেলাম যে কারেন্ট আর কারেন্টের কনসেপ্ট কী। ওকে, ইউনিট অফ কারেন্ট আমরা জানি, এবার আমরা করব সাম স্মলার ইউনিটস অফ কারেন্ট। দেখ, কারেন্ট মানেই যে আমরা সবসময় কুলম্ব ইউজ করব এমনটা নয়, আমাদের স্মলার ইউনিটগুলোও খুব কাজে লাগে। দুটো স্মলার ইউনিট যেটা বেশি কাজে লাগে, একটা হচ্ছে মিলি অ্যাম্পিয়ার, একটা হচ্ছে মাইক্রো অ্যাম্পিয়ার। ওকে, মিলি অ্যাম্পিয়ার অ্যান্ড মাইক্রো অ্যাম্পিয়ার। এক সেকেন্ড হোল্ড করো। তাহলে মিলি অ্যাম্পিয়ার, মিলি মানে কি 10⁻3, তাই না? তাহলে মিলি মানে 10⁻³ অ্যাম্পিয়ার। ইজ দ্যাট ক্লিয়ার? মাইক্রো অ্যাম্পিয়ার মানে কি, মাইক্রো মানে কি 10⁻⁻6, মাইক্রো মানে 10⁻, গুড, তাহলে মাইক্রো অ্যাম্পিয়ার মানে 10⁻6 অ্যাম্পিয়ার। আচ্ছা, এইটুকু বুঝে গেলাম, ফ্লো অফ কারেন্ট বলে দিয়েছি। একটা ছোট্ট অঙ্ক করো, কোয়েশ্চেন, if 10⁻19 electrons, if 10⁻19 electrons passes through a point in 0.2 second, find the current. Option A in ampere, option B in milli ampere. দুটো অপশন, অপশন A in ampere, অপশন B in milli ampere. ওকে, question number 2, if 5 plus 3 কুলম্ব চার্জেস, 5 plus 3 মানে, ইফ এইভাবে লিখি, ইফ 5 plus 3 কুলম্ব চার্জেস অ্যান্ড 9 plus 2 কুলম্ব, 9 minus 2 কুলম্ব চার্জেস, 9 minus 2 কুলম্ব চার্জেস flows through a point in opposite directions in 0.1 second, find the total current in ampere and also state the direction of current, and also state the direction of current. করো। আচ্ছা, if 10⁻19 electron passes through a point in 0.2 second, ধর এখানে একটা পয়েন্ট আছে, কতগুলি ইলেকট্রন ফ্লো করছে? আচ্ছা, আমার একটা ইলেকট্রনের চার্জ কত? একটা ইলেকট্রনের চার্জ কত? 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, রাইট? দেখো, ফার্স্ট একটা সলভ করছি। চার্জ অফ 1 ইলেকট্রন কত হবে? নিশ্চয়ই 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, তাই না? কতগুলো ইলেকট্রন পাস করেছে? 10⁻19টা। কতগুলো পাস করেছে? 10⁻, তাহলে 10⁻19 ইলেকট্রন এর চার্জ কত হবে? নিশ্চয়ই একটা ইলেকট্রনের যা চার্জ ইন্টু 10⁻19। একটা কলার দাম 7 টাকা, 10টা কলার দাম কত? 10 ইন্টু 7, 70 রুপিস, রাইট? তাহলে এইটা যদি চার্জ অফ অ্যান ইলেকট্রন ই হয়, টোটাল নাম্বার অফ ইলেকট্রন যদি এন হয়, তাহলে টোটাল চার্জ অফ ইলেকট্রন কত হবে? নিশ্চয়ই এন ইন্টু ই, কত হবে? এন ই, রাইট?
তাহলে টোটাল চার্জ কত হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19, এর ভ্যালুটা বসালাম ইন্টু n হচ্ছে 10⁻19। ক্লিয়ার হয়েছে? সো দ্যাট উইল বি 1.6 কুলম্ব, তাই না? কতটা টাইমে ফ্লো করেছে? 0.2 সেকেন্ড। তাহলে টাইম কত? 0.2 সেকেন্ড, রাইট? তাহলে কারেন্ট কত হবে? 1.6 কুলম্ব বাই 0.2 সেকেন্ড। এটা উঠে গেল, এটা দিয়ে হলো 8, দ্যাট ইজ 8 অ্যাম্পিয়ার। ক্লিয়ার? আচ্ছা, ফার্স্ট পার্ট ক্লিয়ার হয়েছে। সেকেন্ড পার্ট কি বলছে আমাকে? সেকেন্ড পার্ট বলছে যে ইন মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, 1 অ্যাম্পিয়ার মানে 10⁻³ মিলি অ্যাম্পিয়ার, তাই না? 1 মিলি অ্যাম্পিয়ার মানে হচ্ছে 10⁻³ অ্যাম্পিয়ার, 10⁻³ অ্যাম্পিয়ার। তাহলে 1 অ্যাম্পিয়ার কত হবে? নিশ্চয়ই 10⁻³ মিলি অ্যাম্পিয়ার, রাইট? তাহলে কারেন্ট কত হচ্ছে? 8 অ্যাম্পিয়ার। তাহলে 8 ইন্টু 10⁻³ মিলি অ্যাম্পিয়ার, দ্যাট ইজ 8000 মিলি অ্যাম্পিয়ার। আগে দেখো এটাও ক্লিয়ার হলো কিনা, পরিষ্কার? ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, সো দ্যাট উইল বি 8000 মিলি অ্যাম্পিয়ার। গেল। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2 বলছে 5 প্লাস 3 কুলম্ব চার্জেস অ্যান্ড 9 মাইনাস 2 কুলম্ব চার্জেস। আচ্ছা, দুটো সেট আছে। আগে একটা সেট হচ্ছে পজিটিভ চার্জের, একটা সেট হচ্ছে নেগেটিভ চার্জের। পজিটিভ চার্জ কটা আছে বলতো? 5। তাহলে পজিটিভ চার্জে n পজিটিভ হচ্ছে 5, তাই না? একটা চার্জ কত করে বলেছে? প্লাস 3 কুলম্ব করে, তাই না? তাহলে চার্জ পজিটিভ কত করে? প্লাস 3 কুলম্ব করে। নেগেটিভ চার্জ কটা আছে? 9। তাহলে নেগেটিভ চার্জ, নাম্বার অফ নেগেটিভ না n দিয়ে লিখি, কত আছে? 9। চার্জ অফ একটা নেগেটিভ চার্জ কত? -2। এবার বলেছে এটা অপোজিট টু ইচ আদার যাচ্ছে, তার মানে পজিটিভ যদি এই দিকে যায়, নেগেটিভ তার মানে নিশ্চয়ই তার উল্টো দিকে যাচ্ছে। ইজ দ্যাট ক্লিয়ার? তার মানে টোটাল চার্জ ইন দ্য পজিটিভ ডাইরেকশন কত হচ্ছে? নিশ্চয়ই এনপি কিউপি। টোটাল চার্জ ইন নেগেটিভ ডাইরেকশন নিশ্চয়ই এন কিউএন, তাই হচ্ছে না? তাই তো? পজিটিভ ডাইরেকশন টোটাল কত চার্জ? 5টা করে চার্জ, একটা প্লাস 3 করে, তাহলে টোটাল পজিটিভ চার্জ কত? 15 প্লাস 15 না? টোটাল নেগেটিভ চার্জ কত? দাঁড়াও, বলবে, বল টোটাল নেগেটিভ চার্জ কত? তাহলে -18, রাইট? অপোজিট টু ইচ আদার যাচ্ছে, তাহলে প্লাস হয় না মাইনাস হয়? অপোজিট টু ইচ আদার, একটা প্লাস একটা মাইনাস, অপোজিট যাচ্ছে, তাহলে কি হবে? সো দ্যাট উইল বি এনপি কিউপি মাইনাস অফ -18, মানে মাইনাস অফ এন কিউএন, এটা হচ্ছে টোটাল চার্জ। সো দ্যাট উইল বি +15 মাইনাস অফ -18, তাই না? তাহলে +15 +18 333, রাইট? এটা কত টাইমে যাচ্ছে? 0.1 সেকেন্ড। সো টাইম যদি 0.1 সেকেন্ড হয়, কারেন্ট কত হবে? নিশ্চয়ই Q/T, দ্যাট ইজ 33 কুলম্ব বাই 0.1 সেকেন্ড, দ্যাট ইজ 330 অ্যাম্পিয়ার। কথা বোঝা গেল? এটা ঠিক হয়েছে, ভেরি গুড, খুব ভালো। আগেরটাও বুঝতে পেরেছিস? প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? চলো। ডাইরেকশন হচ্ছে অলওয়েজ ইন দ্য ডাইরেকশন অফ পজিটিভ চার্জ। পজিটিভ চার্জ কোন দিকে যাচ্ছে? এই দিকে যাচ্ছে। সো দ্য কারেন্ট উইল বি ইন দিস ডাইরেকশন। বোঝা গেল কথাটা? অ্যালসা লেখার সময় লিখবি দ্যাট 330 অ্যাম্পিয়ার ইজ ফ্লোয়িং ইন দ্য ডাইরেকশন অফ পজিটিভ চার্জ। পরিষ্কার? আচ্ছা, ধর এইখানে কোনো একটা ক্যালকুলেশন হয়তো অন্য কোনো ভ্যালু দিলাম, দিয়ে এর আনসারটা নেগেটিভ হতো, তাহলে কি বুঝতাম? এর আমারটা যদি নেগেটিভ হতো তাহলে কি বুঝতাম? তাহলে বুঝতাম যে নেগেটিভ যেদিকে আছে তার মানে সেদিকে ফ্লো করছে। এই তো বুঝেছিস, ভেরি গুড, ক্লিয়ার হয়েছে, কনসেপ্ট ক্লিয়ার। হৈমভ হ্যাঁ স্যার, বুঝতে পরিষ্কার পেরেছি। হয়েছে। শাস্ত্রিতা পরিষ্কার হয়েছে। ওর জ্বর, তাও যে ও পড়ছে, মানে ভালো জ্বর ওর, ভালো লাগছে এটা দেখে।
গুড, এই স্পিরিটটা রাখবি, ভালো হবে। আচ্ছা, তাহলে এইটুকু আমরা বুঝতে পারলাম, এইটুকু অবধি আমাদের কোনো সমস্যা নেই। চলো নেক্সট পড়ব কনসেপ্ট অফ পোটেনশিয়াল। কনসেপ্ট অফ পোটেনশিয়াল, এটা বুঝতে গেলে আমরা একটা বিল্ডিং বানাই। এই রকম বিল্ডিং দেখো, এই এই রাইট। আমাকে একটা 1 কেজির বডিকে এখানে রাখা হয়েছে। কতটা কেজির বডিকে? 1 কেজি। সেই বডিটাকে বলা হয়েছে এইখানটায় নিয়ে যাও। তাহলে বডিটাকে এইখানটায় নিয়ে যাব। এটা হচ্ছে আমার গ্রাউন্ড লেভেল। প্রথম কথা আমাকে বলতো যে যখন বডিটাকে ওইখানটায় আমাকে নিয়ে যেতে হবে, ফার্স্ট থিং ইজ আমাকে তো একটা ওয়ার্ক ডান করতে হবে। আমি যদি ওয়ার্ক ডান না করি তাহলে কি ওকে একটা পোটেনশিয়াল এনার্জি লেভেল থেকে আরেকটা পোটেনশিয়াল এনার্জি লেভেলে তুলতে পারবো? তাহলে যেটা হায়ার লেভেল সেটা নিশ্চয়ই হাই পোটেনশিয়ালে আছে, এটা নিশ্চয়ই হাই পোটেনশিয়াল, রাইট? এটা নিশ্চয়ই তার মানে লো পোটেনশিয়াল। তাহলে লো পোটেনশিয়াল থেকে হাই পোটেনশিয়ালে নিয়ে যেতে গেলে আমাকে কি করতে হচ্ছে? আমাকে কি করতে হচ্ছে? একটা ওয়ার্ক ডান করতে হচ্ছে। আচ্ছা, যদি আমি এখানে ওয়ার্ক ডান করি ডাব্লু, এবার যদি আমি 2খানা 1 কেজির বলকে নিয়ে যাই, তাহলে ওয়ার্ক ডান বেশি করতে হবে না কম করতে হবে? বেশি করতে হবে, তাই না? আচ্ছা, এবার এরকম ভাব যে আমাকে একটা সিঁড়ি দেওয়া হয়েছে, আমাকে বলা হয়েছে হাইট উপরে তুলতে, আমাকে এম মাস দিয়ে দিয়েছে। কত মাস দিয়েছে? এম মাস। এম মাসটাকে এখানে তুলতে বলছে। এখন পোটেনশিয়ালের আইডিয়া হচ্ছে, যদি মাস দিয়ে বলি তাহলে 1 কেজি মাসকে একটা হাইটে তুলতে যে ওয়ার্ক ডান করতে হবে তাকে আমরা বলবো পোটেনশিয়াল। ক কেজি মাসকে? 1 কেজি মাসকে। 1 কেজি মাসকে যদি একটা লেভেল অবধি তুলে নিয়ে যেতে হয়, তাহলে এইটুকু তুলতে যেটুকু ওয়ার্ক ডান করবো সেটা হবে আমার সেই জায়গাকার পোটেনশিয়াল। ইজ দ্যাট ক্লিয়ার? ধর লেভেল এ থেকে লেভেল বিতে নিয়ে যাচ্ছি, তাহলে ভি এ বি হচ্ছে ওয়ার্ক ডান টু রেইজ আ মাস অফ 1 কেজি ফ্রম এ টু বি। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে যদি এম কেজির মাসকে তোলা হয় এবং বলা হয় যে এম কেজির মাসকে তোলার পরে আমার ক্যাপিটাল ডাব্লু ওয়ার্ক হয়েছে, তাহলে পোটেনশিয়াল কত বলতে পারবি? না, এতটা ওয়ার্ক হয়েছে এম মাসকে এখানটায় তুলতে। তাহলে এম মাসকে তুলতে ডাব্লু ওয়ার্ক হয়েছে, ইউনিট মাসকে তুলতে ডাব্লু বাই এম ওয়ার্ক হবে। ইউনিট মাসকে তুলতে যে ওয়ার্ক হয় সেটাকেই তো পোটেনশিয়াল বলি। তাহলে পোটেনশিয়াল কত? নিশ্চয়ই ওয়ার্ক ডান বাই দ্য অ্যামাউন্ট অফ মাস। পরিষ্কার হয়েছে? এবার বুঝতে পেরেছিস? পরিষ্কার একদম। এটাকে আরেকভাবে করা যাক। এবার এরমভাবে দেখ এটাকে, যে আমার একটা সার্কিট আছে, একটা ব্যাটারি আছে, এখানে একটা রেজিস্ট্যান্স লাগানো আছে। রেজিস্ট্যান্স কি? যে একটা কারেন্টকে ফ্লো করতে দেয় না, একটা কারেন্টকে যেতে দেবে না, সেই হচ্ছে রেজিস্ট্যান্স। রাস্তা দিয়ে যাচ্ছিস, একটা লোক রাস্তায় দাঁড়িয়ে বলে আমি যেতে দেবো না, তাহলে সে হচ্ছে রেজিস্ট্যান্স। তাহলে সেই লোকটাকে যদি পার করে যেতে হয় তোকে কি ওয়ার্ক ডান করতে হবে তো? তার মানে এখান থেকে একটা চার্জ বেরোচ্ছে। কি বেরোচ্ছে? চার্জ বেরোচ্ছে। চার্জটা এই গোটা সার্কিট ঘুরে আসছে, এই রেজিস্ট্যান্সটাকে টপকাচ্ছে, টপকে আবার এখানে আসছে। এটা করতে একটা ওয়ার্ক ডান তাহলে তাকে করতে হচ্ছে। এবার যদি এখানে ইউনিট চার্জকে ঘুরিয়ে আনতে হতো, তাহলে যে ওয়ার্ক ডানটা করতে হতো সেটা হতো এর পোটেনশিয়াল। এটাকে ভি দিয়ে লেখে, ভি ইকুয়ালস টু পোটেনশিয়াল। বোঝা গেল কথাটা? তাহলে পোটেনশিয়াল কাকে বললাম? ইউনিট মাসকে গোটা সার্কিট ঘুরিয়ে আনতে যে ওয়ার্ক ডান করতে হবে সেটা পোটেনশিয়াল, রাইট? কেন জিরো হবে? ইউনিট মাস তো, কেন ওয়ার্ক জিরো হবে? একটা একটা ইউনিট মাস বলছি, ইউনিট চার্জ, এই ক্ষেত্রে চার্জ। একটা ইউনিট চার্জকে 1 কুলম্বের ইউনিট চার্জকে ঘুরিয়ে আনতে একটা ওয়ার্ক ডান হবে না? জিরো কেন হবে? ডিসপ্লেসমেন্ট নিয়ে গল্প করছি না তো, ওয়ার্ক নিয়ে করছি। আমরা কি নিয়ে কাজ করছি? ওয়ার্ক নিয়ে করছি, ভেক্টর নিয়ে করছি না। একটা সার্কিট ঘোরাচ্ছি। বোঝা গেল? তাহলে একটা সার্কিট ঘুরিয়ে আনতে একটা কাজ তো করতে হবে, ওরা ডিসপ্লেসমেন্টের উপর ডিপেন্ড করছে না। তাহলে যে কাজটা করতে হবে সেটা কি হবে?
সেটাকে আমরা বলবো পোটেনশিয়াল। তাহলে এক ইউনিট চার্জকে নিয়ে আসতে যে চার্জ সেটাকে পোটেনশিয়াল বলছি। এবার যদি সেখানে এক ইউনিটের জায়গায় তোকে কেউ এইভাবে বলতো যে টোটাল আমি কিউ মাসকে নিয়ে গেছি, এই কিউ চার্জকে নিয়ে গেছি, তার জন্য ডাব্লু ওয়ার্ক ডান হয়েছে, তাহলে পোটেনশিয়াল কত হয় বলতো? গুড, তাহলে পোটেনশিয়াল হবে ডাব্লু বাই কিউ। তার কারণ কিউ চার্জকে নিয়ে যেতে ডাব্লু ওয়ার্ক করতে হয়েছে, তাই না? তাহলে ইউনিট চার্জকে নিয়ে যেতে ডাব্লু বাই কিউ ওয়ার্ক করতে হবে। তাই ইউনিট চার্জকে নিয়ে যেতে যে ওয়ার্ক করতে হয় সেটাকে আমরা পোটেনশিয়াল বলি। পোটেনশিয়ালকে ভি দিয়ে লিখি। পরিষ্কার হয়েছে? ওকে, একটা কোয়েশ্চেন লেখো। ফাইন্ড আউট দি ওয়ার্ক ডান in moving a charge through, গোড়াবোটা বন্ধ করে সেটা চালিয়ে দিই, through a potential difference of a charge 3 coulomb through a potential difference of 15 volt. এটা question 1. Question 2, if a work of 20 joule is done to complete an entire circuit in moving a charge 2 coulomb, find out the potential difference across the terminals of the battery. ওকে, করে ফেলো। ডু বোথ অফ দেম ফার্স্ট করা যাক। ফাইন্ড আউট দ্য ওয়ার্ক ডান ইন মুভিং এ চার্জ 3 কুলম্ব থ্রু আ পোটেনশিয়াল ডিফারেন্স অফ 15 ভোল্ট। আমরা কি দেখলাম? ভি ইকুয়ালস টু ডাব্লু বাই কিউ, তাই না? বার করতে বলেছে ওয়ার্ক ডান, তার মানে ডাব্লু বার করব। তাহলে ডাব্লু ইকুয়ালস টু ভি কিউ। ভি হচ্ছে 15 ভোল্ট, কিউ হচ্ছে 3 কুলম্ব, দ্যাট ইজ 45 জুল। ইজ দ্যাট ক্লিয়ার? নেক্সট বলছে ওয়ার্ক অফ 20 জুল ইজ ডান টু কমপ্লিট দ্য এন্টার সার্কিট ইন মুভিং আ চার্জ অফ 2 কুলম্ব। তাহলে ওয়ার্ক ডান হচ্ছে 20 জুল, চার্জ হচ্ছে 2 কুলম্ব, তাই না? ওয়ার্ক ডান হচ্ছে 20 জুল, চার্জ 2 কুলম্ব, তাহলে ভি ইকুয়ালস টু ডাব্লু বাই কিউ। ডাব্লু হচ্ছে 20 জুল, কিউ হচ্ছে 2 কুলম্ব, দ্যাট উইল বি 10 জুল পার কুলম্ব অর 10 ভোল্ট। 1 জুল পার কুলম্ব ইজ 1 ভোল্ট। ওকে, এই জিনিসটা আমরা বুঝতে পারলাম। নেক্সট আমরা সরাসরি চলে যাব ইন দ্য কনসেপ্ট অফ পোটেনশিয়াল ডিফারেন্স। কনসেপ্ট অফ পোটেনশিয়াল ডিফারেন্স। ধর এই জায়গাতে প্লাস 10 ভোল্ট আছে, এই জায়গাতে প্লাস 5 ভোল্ট আছে, বলতো এদের মধ্যে ডিফারেন্স কত? 5 ভোল্ট। ধর এখানে প্লাস 10 ভোল্ট আছে, এখানে 2 ভোল্ট আছে, ডিফারেন্স কত বলতো? 8 ভোল্ট। তার মানে এইটাকে যদি এ বলি, এইটাকে বি বলি, তাহলে ভি এ বি হচ্ছে সিম্পলি ভি এ মাইনাস ভিবি, তাই না? এই যে টার্মটা ভি এ বি বার করছি, দিস ইজ পোটেনশিয়াল ডিফারেন্স। ইজ দি কনসেপ্ট ক্লিয়ার? কোনো প্রবলেম আছে? না, গুড। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে, ইউনিট আমরা বুঝে গেছি, নেক্সট ইজ কনসেপ্ট অফ রেজিস্ট্যান্স। আচ্ছা, কনসেপ্ট অফ রেজিস্ট্যান্সের আগে আমাকে যেটা জানতে হবে, দ্যাট ইজ হাউ অ্যান ইলেকট্রন মুভস, হাউ অ্যান ইলেকট্রন moves inside a conductor. দেখ
ইলেকট্রনের স্পিড না অ্যাকচুয়ালি খুব হাই, খুব হাই, প্রায় 10⁷ মিটার পার সেকেন্ড, এতটাই হাই। বুঝতে পেরেছিস? আমাদের লাইটের স্পিড হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে বুঝতে পারছি ইলেকট্রনটা কত হাই স্পিডে যায়। তার মানে কি আমি এইটা বুঝবো যে আমি একটা কারেন্ট যখন এখানে সুইচ দিলাম, বাল্বটা হয়তো রয়েছে আমার ওই কোণায়, তাহলে এখান থেকে ইলেকট্রনটা সাই করে ঘুরে রাউন্ড মেরে আসলো, এরকম কি হলো? এটাই কি বুঝবো? না, এরকমটা হয় না। ইলেকট্রনের স্পিড অত বেশি হলেও দেখা যায় যে ইলেকট্রন একটা ফিক্সড ভেলোসিটিতেই মুভ করছে, কিন্তু সেটা অত নয়, সেটা সামথিং মিলিমিটার পার সেকেন্ড। কত বললাম? সাম মিলিমিটার পার সেকেন্ড। এই যে স্পিডটা, যে স্পিডে ইলেকট্রন অ্যাকচুয়ালি মুভ করে, সেটাকে বলে ড্রিফট ভেলোসিটি। ড্রিফট ভেলোসিটি খুব ইম্পর্টেন্ট টার্ম, এই টার্মটা ভীষণ কার্যকরী একটা টার্ম। ওকে, ইট ইজ ড্রিফট ভেলোসিটি। কি হচ্ছে? মনে করো যে তোমার এইটা একটা কন্ডাক্টর, সাপোজ দিস ইজ আ কন্ডাক্টর। ওকে, এই কন্ডাক্টরের মধ্যে কিছু পজিটিভ চার্জ আছে, কীরকম? ধরো তুমি সোডিয়াম নিয়ে ডিল করছো, তাহলে নিশ্চয়ই এখানে সোডিয়াম আয়ন থাকবে, থাকবে না সোডিয়াম আয়ন? তাহলে এখানে সোডিয়াম আয়ন থাকবে। সোডিয়াম আয়নের গায়ে গায়ে লেগে থাকবে কিছু নেগেটিভ চার্জ, এই নেগেটিভ চার্জগুলো তার ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন, যেটা তার মধ্যে রোম করতে পারে। কিন্তু ফ্রি ইলেকট্রন নর্মাল টাইমে যে কোনো ইলেকট্রন যে কোনো জায়গায় রোম করতে পারে। যেই আমি এখানে একটা হাই আর লো পোটেনশিয়াল দিয়ে দেবো, সাপোজ এটা হাই পোটেনশিয়াল, এটা লো পোটেনশিয়াল, ইলেকট্রন কী করে? সবসময় লো পোটেনশিয়াল থেকে হাই পোটেনশিয়ালে আসে। পজিটিভ চার্জ কী করে? হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালে যায়। তাহলে ইলেকট্রনটা, যে কোনো একটা ইলেকট্রনকে যদি ধরি, তাহলে এই ইলেকট্রনটা নিশ্চয়ই এই দিকে আসার চেষ্টা করবে। যখনই এদিকে আসার চেষ্টা করবে, তার মানে এখানে যাবে, ধাক্কা খাবে, এখানে যাবে, এখানে যাবে, ধাক্কা খাবে, এখানে যাবে, এখানে যাবে, এখানে যাবে, এখানে যাবে, দেখছিস ধাক্কা খেয়ে যাচ্ছে। কিন্তু একটা জিনিসও কি খেয়াল করতে পারছিস যে যতই ধাক্কা খাক না কেন, একটু করে হলেও এগোচ্ছে, স্লোলি এগোচ্ছে, বাট এগোচ্ছে, বুঝতে পারছিস? বুঝতে পারছিস? তার মানে দেখ, এতগুলো কলিশন হওয়ার পরে ও এখান থেকে এইটুকু এগিয়েছে, তাই না? পরিষ্কার হলো? তার মানে ওর হাই স্পিড থাকলেও উইথ এভরি কলিশন ও সামনের দিকে পেছন দিকে বহু দিকে যেতে পারে। কিন্তু আলটিমেটলি দেখা যায় যে যদি এখানে একটা হাই পোটেনশিয়াল, এখানে লো পোটেনশিয়াল থাকে, ওর আলটিমেটলি এই দিকে গ্র্যাজুয়ালি মুভ করার একটা টেন্ডেন্সি আছে, দ্যাট টু উইথ এ ফিক্সড ভেলোসিটি। সেই ভেলোসিটিটাকে আমরা বলবো ড্রিফট velocity. Okay, it is a constant speed with which an electron moves inside of the conductor. পরিষ্কার হলো কথাটা? আচ্ছা, আমরা ড্রিফট ভেলোসিটি পরিষ্কার বুঝতে পারলাম। এবার বক্তব্যটা আসছে দেন হোয়াট ইজ রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স আমরা কাকে বলবো? রেজিস্ট্যান্স মানেই বুঝতে পারছো যে ওটা একটা বাধা। ধর একটা কারেন্ট ফ্লো করতে যাচ্ছে, কেউ সেই কারেন্টটাকে ফ্লো করতে দিতে চাইছে না, তার মানে কি? সে বাধা ক্রিয়েট করছে। দিস বাধা, এই বাধাটাকেই আমি বলবো রেজিস্ট্যান্স। আইডিয়া ক্লিয়ার? বাধাটাকে কি বলবো? রেজিস্ট্যান্স। একদম পরিষ্কার। এবার এখানে কে কে রেজিস্ট্যান্স? দেখ, এই যে পজিটিভ আয়ন, এই পজিটিভ আয়নগুলো হয় ইমোবাইল। ইমোবাইল মানে কি? হোয়াট ইজ ইমোবাইল? যে মুভ করতে পারে না। তাহলে পজিটিভ আয়নগুলো কি? মুভ করতে পারে না। তাহলে যে মুভ করতে, তুই এখান থেকে যাচ্ছিস, ওকে, তুই এখান থেকে যাচ্ছিস, এখানে কেউ রয়েছে, সে মুভ করছে না, ধাক্কা খাবি না? তুই রাস্তা দিয়ে বাইক চালাচ্ছিস, তুইও বাইক চালাচ্ছিস, তোর সামনে 7 জন বাইক চালাচ্ছিস, তোর সমস্যা হবে না? তুই বাইক চালাচ্ছিস, 3খানা লরি দাঁড়িয়ে আছে মাঝখানে, প্রবলেম হবে না? তাহলে তুই খুব জোরে চালাস, ধাক্কা খেয়ে যাবি না? তার মানে ইমোবাইল পজিটিভ চার্জেস, আর তুই বাইক চালাচ্ছিস, তোর পাশ থেকে একটা ছেলে জোরে বাইক চালিয়ে তোকে ধাক্কা মেরে দিল, উল্টো দিক থেকে একটা ছেলে বাইক চালিয়েছে, কলিশন হয়ে যেতে পারে না? তাহলে নেগেটিভ চার্জেস হুইচ আর রোমিং বা উইথ পজিটিভ ইমোবাইল চার্জেস, কারণ পজিটিভ চার্জগুলো মুভ করতে থাকে না, সো উইথ পজিটিভ ইমোবাইল চার্জেস বা রোমিং নেগেটিভ চার্জেস তুই কোলাইড করতে পারিস ইনসাইড আ কন্ডাক্টর। এই যে কলিশনগুলো হয়, তাহলে এটা তো ফ্লো অফ ইলেকট্রনকে আটকাচ্ছে, তাই এটাকে আমরা বলবো
রেজিস্ট্যান্স। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, দেখো এবার রেজিস্ট্যান্সটাকে আমরা কি করে বুঝবো? তাহলে আমাকে আসতে হবে ইন দ্য কনসেপ্ট অফ ওহমস ল। ওহমস ল, ওহম আমাকে কি বলল? যে বিলো সার্টেন টেম্পারেচার, একটা টেম্পারেচারের উপরে গেলে আর এটা হয় না, তাহলে কোথায় হবে? বিলো সার্টেন টেম্পারেচার পোটেনশিয়াল ইজ প্রপোর্শনাল টু কারেন্ট। তার মানে যত কারেন্ট বাড়বে তার মানে তার এন্ডে ততটা বেশি পোটেনশিয়াল ডিফারেন্স রয়েছে, এটা আমাকে বুঝতে হবে। ওকে, তাহলে প্রপোর্শনালিটি তুলতে গেলে আমাকে একটা কনস্ট্যান্ট আনতে হয়, সেই কনস্ট্যান্টটা হচ্ছে নাম দিলাম আর। তাহলে ভি ইকুয়ালস টু আই আর। আর ইজ আ কনস্ট্যান্ট। এইটা কিরম কনস্ট্যান্ট? ইউনিভার্সাল কনস্ট্যান্ট না, এটা ডিপেন্ড করে, ইট ডিপেন্ডস অন আ লট অফ ফ্যাক্টরস, অনেক ফ্যাক্টরের উপর এটা ডিপেন্ড করে, এমন একটা কনস্ট্যান্ট হচ্ছে আর। এই কনস্ট্যান্টটাকে আমরা নাম দিয়েছি রেজিস্ট্যান্স। ওকে, এই যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সকে আমরা ইন শর্ট আর দিয়ে লিখি, এর ইউনিটকে আমরা বলি ওহম। কি বলি? কি বলি ইউনিটকে? ওহম। ওহম কি? দিস ইজ ওহম। ওকে, এটাকে বলবো ওহম। তাহলে ভি ইকুয়ালস টু আই আর, রাইট? অর আর ইকুয়ালস টু ভি বাই আই। তাহলে ভি হচ্ছে ভোল্ট, আই হচ্ছে অ্যাম্পিয়ার, তার মানে ভোল্ট পার অ্যাম্পিয়ার, এটাকে আমরা বলবো ওহম। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, রেজিস্ট্যান্সকে যদি ওহম বলি, তাহলে 1/রেজিস্ট্যান্স, এটাকে আমরা বলবো কন্ডাক্ট্যান্স। কি বলবো? কন্ডাক্ট্যান্স। এটাকে বলে হচ্ছে ওহম ইনভার্স। কি বলে? ওহম ইনভার্স। ওকে, আচ্ছা গেল। এটাকে সিমেন্সও বলে। ওকে, এটাকে সিমেন্সও বলে, SIMENS, ওহম ইনভার্স বলে বা সিমেন্স বলে। আচ্ছা, এটুকু আমরা বুঝতে পারলাম। একটু ওহমস লটা পড়বো বই থেকে, শোনো। অ্যাকর্ডিং টু ওহমস ল, the current flowing in a conductor is directly proportional to the potential difference applied across its ends, provided that the physical conditions and the temperature of the conductor remain constant. এই দুটো কথা খুব ইম্পর্টেন্ট। প্রথম হচ্ছে ফিজিক্যাল কন্ডিশন, সেকেন্ড হচ্ছে টেম্পারেচার। খুব ইম্পর্টেন্ট। ধর তুই একটা মোটা তার নিয়ে সেম পোটেনশিয়াল দিচ্ছিলিস, তার জন্য একটা কারেন্ট পাচ্ছিলিস, যেই তারটাকে ছোট করে দিবি তখন আর ব্যাপারটা একই রকম হবে না। বোঝা গেল? যেই একটা আরও মোটা করে দিবি তখনও ব্যাপারটা একই রকম হবে না। তার মানে ডিপেন্ডিং অন ইস ফিজিক্যাল স্ট্রাকচার কারেন্টের অ্যামাউন্ট কিন্তু পাল্টে যাবে। তাহলে ওহমস ল রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ড করছে, কিন্তু রেজিস্ট্যান্সটাও ডিপেন্ডেন্ট অন সার্টেন ফ্যাক্টরস। বোঝা গেল? নেক্সট হচ্ছে টেম্পারেচার। আমি দেখ প্রথমেই বলেছি বলার সময় যে বিলো এ সার্টেন টেম্পারেচার, যে কোনো টেম্পারেচারে বলেছি না, বিলো এ সার্টেন টেম্পারেচার। একটা টেম্পারেচারের উপরে গেলে রেজিস্ট্যান্সের তুই ওহমস ল দিয়ে হিসেব মেলাতে পারবি না। বোঝা গেল কথাটা? আচ্ছা, এইটুকু পরিষ্কার হয়েছে। এখান থেকে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা করতে হবে, দ্যাট ইজ আ গ্রাফ। এটাকে বলে VI গ্রাফ। ওকে, দেখো VI গ্রাফটা এক একটা বইয়ে এক এক রকম আছে। আমি তোমাকে দুটোই বলে দিচ্ছি, তাহলে তোমাদের কনফিউশন হবে না। কোনো কোনো বইয়ে দেখা যায় যে আইকে প্লট করেছে এই দিকে, ভিকে প্লট করেছে উপর দিকে। কোনো কোনো বইয়ে দেখা যায় ভিকে প্লট করেছে এই দিকে, আইকে প্লট করেছে উপর দিকে। ওকে, দুটোই ঠিক। সেলিনার বইয়ে দেখবে আইকে এই দিকে প্লট করেছে, ভিকে এই দিকে প্লট করেছে। সেলিনার বইয়ে তাই করা আছে, কারণ তোমার রিলেশন অনুযায়ী ভি ইকুয়ালস টু আই আর, তার মানে ভি হচ্ছে ডিপেন্ডেন্ট অন আই, তাই না? তাই জন্য এইভাবে করেছে। কিন্তু তুমি যদি ভিকে এই দিকে প্লট করো, আইকে এই দিকে প্লট করো, তাহলে সেটা সম্পূর্ণভাবে কারেক্ট। এখন যত হায়ার ক্লাসে যাবে দেখবে ভিকে এক্স অ্যাক্সিসে প্লট করা আছে, আইকে ওয়াই অ্যাক্সিসে প্লট করা আছে। আচ্ছা, ভি ইকুয়ালস টু আই আর আমরা পড়েছি ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি,
পড়েছি না স্ট্রেট লাইনের ইকুয়েশন y ইকুয়ালস টু mx, তাহলে v ইকুয়ালস টু i আর y ইকুয়ালস টু mx, তার মানে এখানে x কে যদি i ধরি r কে যদি m ধরি তাহলে v আর y প্লট করতে পারি। তার মানে আমি এইরকমভাবে প্লট করতে পারি। ইজ দ্যাট ক্লিয়ার? পরিষ্কার হলো? v ইকুয়ালস টু i আর y ইকুয়ালস টু mx গ্রাফ কেমন হয়? mx গ্রাফে x হচ্ছে ভেরিয়েবল, mx গ্রাফে xটা কি? x হচ্ছে ভেরিয়েবল, m কি? m তো স্লোপ, y কি? y তো y কোঅর্ডিনেট, এটাও তো ভেরিয়েবল, তাই না? এটাকে বলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর এর উপরে যেহেতু এটা ডিপেন্ড করে তাই এটাকে বলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাই না? আচ্ছা, y ইকুয়ালস টু mx, তার মানে নিশ্চয়ই আমি এরকম একটা কার্ভ পাবো, স্ট্রেট লাইন কার্ভ যেরকম হয়। দেখ প্লাস সি কে বলে y ইন্টারসেপ্ট, সি কে বলে y ইন্টারসেপ্ট। এখানে কোনো y ইন্টারসেপ্ট নেই, এখানে সিম্পল v ইকুয়ালস টু i আর y এর জায়গায় v কে পুট করেছি, x এর জায়গায় i কে। প্লাস সি এখানে আছে নেই, প্লাস 0, তার মানে সেন্টার থেকে মানে অরিজিন থেকে পাস হবে ইনক্লাইন্ড অ্যাট অ্যান অ্যাঙ্গেল। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে প্রশ্ন হচ্ছে স্যার আরটা কী করে বার করব? একটা কাজ করব, আমি দুটো পজিশন নেব, দুটো পজিশন নেব। ধরো আমি এইটার ক্ষেত্রে দেখাচ্ছি, তাহলে এখানে একটা পজিশন নিলাম, এইখানে একটা পজিশন নিলাম, রাইট? তাহলে এই বরাবর আমি নিচে একটা দাগ দিয়ে দিলাম, আর এই বরাবর নিচে একটা দাগ দিয়ে দিলাম, রাইট? তাহলে এইটুকু কি হলো? দিস ইজ ডেল্টা ভি। এইটা কি হলো? দিস ইজ ডেল্টা আই, তাই না? তাহলে ডেল্টা ভি ডেল্টা আই, রাইট? তাহলে ডেল্টা ভি আর ডেল্টা আই যদি এটাকে ডিভাইড করি, তাহলে ডেল্টা ভি বাই ডেল্টা আই, এটা যদি থিটা হয় তাহলে আমি ট্যান থিটা পাই না, রাইট? ট্যান থিটা কী হয়? ডেল্টা ভি বাই ডেল্টা আই পড়েছি আমরা ট্রিগোনোমেট্রিতে, ইকুয়ালস টু ট্যান থিটা। ট্যান থিটাটাই তো স্লোপ, আর স্লোপ কি? দ্যাট ইজ রেজিস্ট্যান্স এই ক্ষেত্রে। ইজ আর ক্লিয়ার? সো ডেল্টা ভি বাই ডেল্টা আই কী হলো? আমার রেজিস্ট্যান্স। আচ্ছা, এটা হচ্ছে ভিআই গ্রাফ ওয়েন ওহমস ল ইজ ফলোড, ওহমস ল যখন ফলো করছে। এবার তো হতেই পারে, যেমন বললাম ভেরিয়াস ফ্যাক্টর আছে, যখন ওহমস ল ফলো করে না তাহলে তখনও তো আমি একটা ভিআই গ্রাফ পাবো, পাবো না? তাহলে when Ohm's law not followed, when Ohm's law not followed, তখন কি দেখতে পাবো? ধরো সাপোজ এই দিকে ভি কে প্লট করেছি, আচ্ছা আমরা উল্টো প্লট করি তাহলে বেটার। আচ্ছা এই দিকে ভি এই দিকে আই প্লট করলে যেরকম গ্রাফ হবে ওটার ক্ষেত্রে অন্যরকম গ্রাফ হবে, তবু দেখিয়ে দিচ্ছি তোমাকে। এই দিকে ভি এই দিকে আই প্লট করলে গ্রাফটা হয় অ্যাকচুয়ালি এইরকম। বোঝা গেল কথাটা? এইদিকে ভি এইদিকে আই প্লট করলে গ্রাফটা এরকম, তোমার বইয়ে দেখবে গ্রাফটা এইরকম টাইপের দেয়া আছে। ওকে, এটাও হতে পারে কিন্তু অন্য সিচুয়েশানে। যে সিচুয়েশানে এই জিনিসটা হবে সেই সিচুয়েশানে আমি যদি কোঅর্ডিনেটগুলোকে পাল্টে দিই, যে এই দিকে আমি ভি প্লট করলাম, যে এই দিকে আমি ভি প্লট করলাম, এই দিকে আমি আই প্লট করলাম, তাহলে আমি সেই সিচুয়েশানে এটাকে এইরকম দেখতে পাবো। ইজ দ্যাট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? এইটা হচ্ছে ওয়েন ওহমস ল ইজ নট ফলোড, বা যেটাকে বলে ফর নন ওহমিক কন্ডাক্টর। ইজ দ্যাট ক্লিয়ার? কার জন্য এটা? ফর নন ওহমিক কন্ডাক্টর। আচ্ছা, এইটুকু ক্লিয়ার হলো। নেক্সট আমরা যাব ফ্যাক্টরস এফেক্টিং রেজিস্ট্যান্স। ফ্যাক্টরস এফেক্টিং রেজিস্ট্যান্স। ওকে, এটা করব। দেখো চারটে ফ্যাক্টর আছে, চারটে ফ্যাক্টর, টোটাল চারটে ফ্যাক্টর। ওকে, ফার্স্ট ফ্যাক্টর হচ্ছে মেটেরিয়াল অফ দ্য ব্যাট। ধরো তুমি একটা কপার তার ইউজ করছো আর একজন একটা ব্রোঞ্জের তার ইউজ করছে, তাহলে কপার তার যেরকম রেজিস্ট্যান্স হবে ব্রোঞ্জের তারের সেম রেজিস্ট্যান্স হবে না। যেমন ধর বাল্বের ফিলামেন্ট কি ইউজ করি? টাংস্টেনের তার, তাই না? একই রেজিস্ট্যান্স হয় না। হিটারে কি ইউজ করি? নিক্রোম, একই রেজিস্ট্যান্স হয় না, বেশি হয় ওগুলো রেজিস্ট্যান্স। নেক্সট হচ্ছে লেন্থ
অফ দ্য ওয়্যার, লেন্থ অফ দ্য কন্ডাক্টর। ইজ দ্যাট ক্লিয়ার? থার্ড হচ্ছে এরিয়া অফ দ্য কন্ডাক্টর। থার্ড কি? এরিয়া অফ দ্য কন্ডাক্টর। মেটেরিয়াল, লেন্থ অফ দ্য কন্ডাক্টর, এরিয়া অফ দ্য কন্ডাক্টর। ফোর্থ কি? হচ্ছে টেম্পারেচার অফ দ্য ওয়্যার। ইজ দ্যাট ক্লিয়ার? ফার্স্টেরটা করবো, মেটেরিয়াল। মেটেরিয়ালের উপরে কিভাবে ডিপেন্ড করে দেখো, এক একটা মেটেরিয়ালের জন্য এক এক রকম। আমি একটু আগেই বললাম যে নিক্রোমের একরকম, টাংস্টেনের একরকম, কপারের একরকম, সিলভার হচ্ছে গুড কন্ডাক্টর সব থেকে, তাহলে সিলভারের জন্য সব থেকে কম হবে রেজিস্ট্যান্স। ওকে। লেন্থ, যত লেন্থ বড় হবে তত রেজিস্ট্যান্স বেশি হবে, তাহলে রেজিস্ট্যান্স প্রপোর্শনাল টু লেন্থ। ইজ দ্যাট ক্লিয়ার? লেন্থ যত বড় হবে রেজিস্ট্যান্স কী হবে? বেশি হবে। লেন্থ বড় হলে বেশি হবে। নেক্সট হচ্ছে এরিয়া অফ ক্রস সেকশন। যত মোটা হবে তাহলে এরিয়া অফ ক্রস সেকশন বাড়বে না কম হবে? মোটা হলে এরিয়া অফ ক্রস সেকশন কী হয়? বেশি হয় না কম হয়? বেশি হয়। দেখো মনে করো দুটো এক্সাম্পল দেবো আছে, লেন্থটাকে বুঝিনি। ধরো এই হচ্ছে একটা ওয়্যার আর এই হচ্ছে একটা ওয়্যার, কার লেন্থ বেশি? ওপরেরটার। তাহলে ওপরেরটার লেন্থ বেশি, তাহলে এর রেজিস্ট্যান্সও কী হবে? বেশি। নেক্সট আসছি এরিয়া। মনে করো এই হচ্ছে একটা এরিয়া আর মনে করো এই হচ্ছে একটা এরিয়া। কার ক্রস সেকশনাল এরিয়া বেশি? কার ক্রস সেকশনাল এরিয়া বেশি? ওপরেরটা। তাহলে এর ক্রস সেকশনাল এরিয়া বেশি। যার ক্রস সেকশনাল এরিয়া বেশি হয় তার রেজিস্ট্যান্স কম হয়। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে এর রেজিস্ট্যান্স কী হবে? কম, কারণ রেজিস্ট্যান্স ইজ প্রপোর্শনাল টু 1 বাই এরিয়া। ইজ দ্যাট ক্লিয়ার? নেক্সট ফ্যাক্টর হচ্ছে টেম্পারেচার। ধরো টেম্পারেচার তোমার বাড়ছে, যত বেশি টেম্পারেচার বাড়বে তাহলে মলিকুলের ইন্টারনাল এনার্জি কী হবে? তত বাড়বে। যত মলিকুলের ইন্টারনাল এনার্জি বাড়বে তাহলে তত র্যান্ডম মুভমেন্ট বাড়বে। যত র্যান্ডম মুভমেন্ট বাড়বে তত কলিশন কী হবে? কলিশন বেশি হবে। যত কলিশন বেশি হবে তত রেজিস্ট্যান্স কী হবে? বেশি হবে। তার মানে যদি টেম্পারেচার ইনক্রিজ করে, ইফ দ্য টেম্পারেচার ইনক্রিজেস দ্য রেজিস্ট্যান্স উইল অলসো ইনক্রিজ। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কী হবে? বাড়বে। ইফ টেম্পারেচার ইনক্রিজ রেজিস্ট্যান্স উইল ইনক্রিজ। টেম্পারেচার যদি বাড়ে তাহলে সামান্য বাড়বে, কিন্তু তার থেকে রেজিস্ট্যান্স আরও অনেক বেশি বাড়বে। ওই যে যেটুকু বাড়বে সেটা নিয়ে আমরা খুব একটা ভাববো না। কত এরিয়া বাড়বে? আমাদের তো এক্সপ্যানশনের অর্ডার থেকে 0.02, 0.01 এরকম থাকে না, সামান্য একটুখানি বাড়বে এরিয়া, মানে আহামরি কিছু বাড়বে না। যেটা বাড়বে আমরা চেঞ্জ দেখতে পারবো না। তাহলে এই দুটো কন্ডিশনকে নিয়ে আমরা লিখতে পারি যে আর প্রপোর্শনাল টু এল আর আর প্রপোর্শনাল টু 1/a, লিখতে পারি আর প্রপোর্শনাল টু এল/a। প্রপোর্শনালিটি তুলতে গেলে কি করতে হয়? এটা কনস্ট্যান্ট আনতে হয়। অর আর ইকুয়ালস টু, দেখো রো L/A। কি? রো ডেন্সিটিতে রো করেছি মনে আছে? এই যে রো, রো স্ট্যান্ডস ফর রেজিস্টিভিটি। নাও রেজিস্টিভিটি অনলি ডিপেন্ডস অন মেটেরিয়াল অ্যান্ড টেম্পারেচার। এটা কার কার উপর ডিপেন্ড করে? অন মেটেরিয়াল অ্যান্ড টেম্পারেচার। যদি টেম্পারেচার বাড়ে তাহলে রেজিস্টিভিটি বাড়ে, রেজিস্টিভিটি বাড়লে তো অটোমেটিক্যালি রেজিস্ট্যান্স বাড়বে। ইজ দ্যাট ক্লিয়ার? আবার যদি টেম্পারেচার বাড়ে তাহলে রেজিস্টিভিটি বাড়বে, ডিপেন্ড করলো। যদি মেটেরিয়াল আলাদা হয় তাহলে রেজিস্টিভিটি আলাদা হবে। তাহলে রেজিস্টিভিটি ডিপেন্ডস অন মেটেরিয়াল অ্যান্ড টেম্পারেচার। তাহলে মেটেরিয়াল যেমন হবে তার রেজিস্টিভিটি তেমন হবে, টেম্পারেচার বেশি হলে রেজিস্টিভিটি বেশি হবে। এটুকু পরিষ্কার হয়েছে? ওকে। আমরা কতগুলো জিনিস দেখব, অঙ্ক করব। ফার্স্ট হচ্ছে লেখো, লেট the resistance of a wire of length 1 meter be 100 ohm if it is cut into half. Find the resistance of one of the half portions. বার করো। সো
রেজিস্ট্যান্স অফ 1 মিটার ইজ 100 ওহম, সো লেট R1 হচ্ছে 100 ওহম, লেন্থ L1 is 1 meter, right? What is the length L2? What is the length L2? L2 কত? 0.5 মিটার। অরিজিৎ, L2 কত? অরিজিৎ, asking you something, L2 কত? 0.5 মিটার, রাইট? ডু ইট হিয়ার উইথ মি, ছাড়ো ওটা। R2 কত হবে বার করতে হবে, তাহলে R প্রপোর্শনাল টু L বাই এ, তাই না? তার মানে R2 বাই R1 ইকুয়ালস টু নিশ্চয়ই L2 বাই L1 ইন্টু A1 বাই A2, তাই না? আচ্ছা, এরিয়া কি চেঞ্জ হয়েছে? আমার কাছে এরম একটা ওয়্যার ছিল, আমি কি করেছি, ওয়্যারটাকে মাঝখান দিয়ে কেটে দিয়েছি। তাহলে কি পেয়েছি? দুটো পোর্শন পেয়েছি না? এখানে একটা পোর্শন পেয়েছি, এখানে একটা পোর্শন পেয়েছি, তাই না? কটা পোর্শন পেয়েছি? দুটো পোর্শন। এরিয়া কি পাল্টেছে? না, শুধু লেন্থটা কী হয়েছে, হাফ হয়ে গেছে। তার মানে এরিয়া ইজ সেম, তার মানে নিশ্চয়ই তাহলে L2 বাই L1 হবে শুধু। ওকে, L2 হচ্ছে 0.5, L1 হচ্ছে 1, সো দ্যাট উইল বি 0.5। তাহলে কী হবে, R2 উইল বি 0.5 টাইমস R1, দ্যাট ইজ 0.5 টাইমস R1 হচ্ছে 100 ওহম, so that is 50 ohm. Is the concept clear? Okay, লেখো যে question number 2, let the radius of a wire be 0.4 centimeter, where 1 be 0.4 centimeter and where 2 be 0.8 centimeter. For the same length, find out the ratio of their resistances. বার করো। let the radius of a wire be 0.4 সেন্টিমিটার। এই একটা ওয়্যার, এর রেডিয়াস কত বলেছে? 0.4 সেন্টিমিটার, রাইট? রেডিয়াস কত বলেছে? 0.4 সেন্টিমিটার। আর একটা ওয়্যার, লেন্থ সেম বলেছে, এটার রেডিয়াস কত বলেছে? 0.8 সেন্টিমিটার, রাইট? রেডিয়াস, এইগুলো কি রেডিয়াস, তাহলে R1 এটা, R2 এটা, R ইকুয়ালস টু, হ্যাঁ এই তো গুড, তাহলে R প্রপোর্শনাল টু L বাই এ, তাই না? এর এরিয়া কত হবে বলতো? A1 কত হবে বলতো? হ্যাঁ ঠিক আছে, বল এরিয়া কত হবে? A1 পাই R1 স্কোয়ার, তাই না? এর এরিয়া কত হবে? A2 পাই R2 স্কোয়ার, তাই না? অর তাহলে R2 বাই R1 নিশ্চয়ই L2 বাই A2 ইন্টু A1 বাই L1, তাই না? লেন্থ সেম বলেছে, তার মানে সিম্পলি A1 বাই A2। ইজ দ্যাট ক্লিয়ার? তার মানে A1 মানে পাই অফ R1 স্কোয়ার, A2 মানে পাই অফ R2 স্কোয়ার, পাই পাই কেটে গেল, দ্যাট ইজ R1 বাই R2 তার হোল স্কোয়ার লিখতে পারি। R1 ইজ 0.4, R2 ইজ 0.8, তার স্কোয়ার কাটলে 2 হয়, সো 1/4, দেয়ারফোর R2 will be 1/4 of R1. Is the concept clear? হেভি ছিল না? ভেবে ভেবে করতে হবে, ঠিক আছে? অঙ্ক সব সোজাই, কিন্তু এর অঙ্কগুলো ইম্পর্টেন্ট। আমরা এত অঙ্ক করছি তার কারণ হচ্ছে অঙ্কগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, a wire of length 4 meter is stretched to 8 meter. Find the new resistance if 4 meter wire had a resistance of 500 ohm. করো। ও বলছে 1000 ওহম, আর কার কি আনসার এসছে? 1000 ওহম এসছে।
2000 ওহম এসছে, ওকে ওকে। ফার্স্ট হৈম ওভার কত এসছে? হৈম ওভার কত এসছে? স্যার করছি। ওকে। সিক্স পয়েন্ট, না ওটা তো অনেক অড চলে এলো। আচ্ছা চলো দেখা যাক, একটা একটা করে দেখি। প্রথমে আমার একটা রড আছে, যে রডটার লেন্থ হচ্ছে 4 মিটার। সাপোজ দিস ইজ 4 মিটার, রাইট? 4 মিটার। তো এখানে কি বলছে বলো তো, এটাকে স্ট্রেচ করেছি। কি করেছি? স্ট্রেচ করেছি। এই লেন্থটা কত? 4 মিটার, রাইট? এটার এরিয়া ধরলাম A1, ওকে। ওটা কি করেছি? স্ট্রেচ করেছি। স্ট্রেচ করা মানে কি বোঝায়? এটাকেই টেনে লম্বা করেছি না? তা যদি এটাকে টেনে লম্বা করি, এরিয়া কি আগের মতো থাকবে? চেঞ্জ হবে, রাইট? কারণ ভলিউম কনস্ট্যান্ট। ভলিউম কনস্ট্যান্ট না? তাহলে এর যদি নতুন লেন্থ হয় L2, নতুন এরিয়া হয় A2, তাহলে এর ভলিউম কত হবে? নিশ্চয়ই A2L2, রাইট? আগের ভলিউম কত ছিল? যদি এইটা হয় L1, এটা A1, তাহলে এর ভলিউম নিশ্চয় ছিল A1L1। ভলিউম তো কনস্ট্যান্ট। অর A1L1 ইকুয়ালস টু A2L2, তাহলে A2 কী হবে? অর A2 উইল বি A1L1 বাই L2, তাই না? আগে দেখো এটুকু ক্লিয়ার কিনা। A1 যা ছিল, L1 হচ্ছে 4 মিটার, L2 হচ্ছে 8 মিটার, তাই না? বলে দিয়েছে না 8 মিটার? সো দ্যাট উইল বি A1 বাই 2, পেয়ে গেলাম। আচ্ছা, রেজিস্ট্যান্স আর ইকুয়ালস টু তো রো এল বাই এ। রোটাকে নিয়ে আমি ভাবছি না, আমি প্রপোর্শনাল দিয়ে করবো। ইজ প্রপোর্শনাল টু এল বাই এ, তাই না? তার মানে R2 বাই R1 এটাকে লিখতে পারি L2 বাই L1 ইন্টু A1 বাই A2 লিখতে পারি না? আচ্ছা একটু ভালো করে দেখতো, L2 বাই L1 লিখলাম, A1 বাই A2, A1 এর জায়গায় A1 লিখলাম, A2 এর জায়গায় A1 বাই 2 লিখতে পারি? লিখতে পারি। তার মানে L2 বাই L1 কত? L2 হচ্ছে 8 মিটার, L1 হচ্ছে 4 মিটার, ইন্টু A1 বাই 2, তার মানে কি 2। A1 কেটে যায়, এটা কেটে গেল 2, তাহলে কত হলো? 4। অর R2 কী হবে? 4 টাইমস অফ R1। তাহলে 4 টাইমস অফ R1 হচ্ছে 500 ওহম, দ্যাট উইল বি 2000 ওহম। ত্রিপমের জন্য একটু হাততালি হবে সবার। গুড, ওয়েল ডান প্রত্যেকে, জলদি। গুড, ওয়েল ডান ত্রিপম। চলো নেক্সট একটা কোয়েশ্চেন করছি। কোয়েশ্চেন নাম্বার 4, এ ওয়্যার অফ লেন্থ 8 মিটার is doubled on itself, is doubled on itself if the initial resistance is 400 ohm, find the final resistance। করো তাহলে এ ওয়্যার অফ লেন্থ 8 মিটার ইজ ডবলড অন ইটসেলফ। মনে করো এটা হচ্ছে একটা ওয়্যার যার লেন্থ হচ্ছে 8 মিটার। কত মিটার? 8 মিটার। এটাকে কি করেছি? ডবল করেছি অন ইটসেলফ। কি করেছি? ডাবল অন ইটসেলফ। তার একটা ওয়্যারকে ডাবল অন ইটসেলফ কীভাবে করবো? এখান থেকে কেটে দেবো, এখান থেকে কেটে দিয়ে এই একটা পোর্শন পাবো, ওর উপরেই ডবল করেছি, তাহলে এই একটা পোর্শন পাবো, তাই না? ফার্স্ট বল আমার এর লেন্থ কত হবে? লেন্থ কত হবে? 8 মিটারকে ডবল অন ইটসেলফ করেছি, লেন্থ কত হবে? 4 মিটার। গুড। এর এরিয়া যদি এ হয়, এর এরিয়া কত হবে? 2a। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তার মানে এটার রেজিস্ট্যান্স যদি R2 হয়, এটা R1 হয়, R1 বলে দিয়েছে 400 ওহম, সো R2 বাই R1 একই ব্যাপার,
L2 by L1 into A1 by A2, or that will be L2 হচ্ছে 4 মিটার, L1 হচ্ছে 8 মিটার, into A1 হচ্ছে A, A2 হচ্ছে twice of A কেটে গেল, 2 হলো, that is 1 by 4, or R2 will be 1 by 4 times R1, that is 1 by 4 times R1 is 400, so that is 100 ohm. কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? কে বলেছিল এটা 100 ওহম? গুড, সবাই ওজন একটা ক্ল্যাপ দাও, গুড, ওয়েল ডান, দাও দাও প্রত্যেকে, গুড, ওয়েল ডান। চলো, ইজ দ্যাট ক্লিয়ার? এর ছাড়া এই চ্যাপ্টারে আর যে আছে, একটা সার্কিট ডায়াগ্রাম আছে যেটা অলরেডি আমরা আগেও করেছি। সার্কিট ডায়াগ্রামে কি থাকে, যে আমার একটা সোর্স থাকবে, রাইট, এখানে আমার একটা সোর্স থাকবে, যে লাইনে কারেন্ট যায় তার লাইনে একটা অ্যামমিটার লাগানো থাকে, সো এ ফর অ্যামমিটার। আমার কোথাও একটা রেজিস্ট্যান্স আছে, যদি রেজিস্ট্যান্সটা ভেরিয়েবল হয় তাহলে এরকম সাইন দিয়ে ভেরিয়েবল রেজিস্ট্যান্স বোঝায়, তাহলে এটা হয়ে গেল রিওস্ট্যাট। ভোল্ট মিটার সবসময় এর সাথে প্যারালে লাগাতে হয়, সো দিস ইজ মাই ভোল্ট মিটার। সার্কিট থাকলে তার একটা কি থাকবে ক্লোজ আর ওপেন করার জন্য, সো দিস ইজ অ্যান ইলেকট্রিক সার্কিট। এই সার্কিটটা কী কাজে লাগে? এটা ওহমস ল মেজার করতে লাগে, ওহমস ল যে গ্রাফটা করেছিলাম সেটা করতে এই সার্কিটটা লাগে, 1 নম্বর। আর একটা জিনিস হচ্ছে যে টেম্পারেচারের সাথে কিভাবে ডিপেন্ড করে, সেটা হচ্ছে যদি আমার এরকম একটা গ্রাফ হয়, যদি এইদিকে ভি হয় এইদিকে আই হয়, তাহলে যার টেম্পারেচার বেশি সেটা বেশি স্টিপ হবে, যার টেম্পারেচার কম সেটা কম স্টিপ হবে। যদি এটা T1 হয়, এটা T2 হয়, ফর T1 গ্রেটার দ্যান T2। এই দুটো গ্রাফই ছিল, বাকি বাদ সব করে দিয়েছি। এবার বলেছে চয়েস অফ মেটেরিয়াল। আচ্ছা, কন্ডাক্টিভিটিটা একটু বলবো, যেমন রো হচ্ছে রেজিস্টিভিটি, তাই না? কন্ডাক্টিভিটিকে আমরা সিগমা দিয়ে বলি, দ্যাট ইজ 1 বাই রো। ইজ দ্যাট ক্লিয়ার? এখানে রো হচ্ছে সিগমা হচ্ছে কন্ডাক্টিভিটি, কিছুই না, রেজিস্টিভিটির উল্টো। এখন আর হচ্ছে রো এল বাই এ, তাহলে রো কী হবে? আর এ বাই এল, তাই না? এখানে যদি বসাই তাহলে কী হবে? 1 বাই আর এ বাই এল, তার মানে কি এল বাই আর এ। এসব পাতি জিনিস, ঠিক আছে, এগুলো তোমরা বাড়িতে দেখলেও করতে পারবে। আর চয়েস অফ মেটেরিয়াল, যদি আমরা বাড়ির ওয়্যারিং করি, আমরা কি চাইবো বেশি রেজিস্ট্যান্স হোক? না, তাহলে কী ধরনের মেটেরিয়াল ইউজ, যারা যে গুড কন্ডাক্টর হবে। ধরো আমরা হিটার ইউজ করবো, তাহলে হিটারে তো চাইবো হিট তৈরি হোক, তাহলে সেখানে কি গুড কন্ডাক্টর ইউজ করবো? না, সেখানে কী চাইবো? ব্যাড কন্ডাক্টর যেতে হয়। তার মানে কি ব্যাড কন্ডাক্টর বলবো না, মানে সেখানে যার বেশি রেজিস্ট্যান্স আছে এমন মেটেরিয়াল ইউজ করবো, টাংস্টেন ফিলামেন্ট ইউজ করবো, তাই না, বলেছি। ধর ফিউজে ইউজ করবো, তাহলে ফিউজে কী ধরনের তার ইউজ করবো? এমন তার যার রেজিস্ট্যান্স বেশি হবে, মেল্টিং পয়েন্ট কম হবে, তাহলে চট করে গলে যায়। টিন আর কিসের একটা অ্যালয় দিয়ে করে, জানো? টিন আর কিছুর একটা অ্যালয় দিয়ে করে, ঠিক আছে, ফিউজ ওয়্যার। তো যাই হোক, যেরকম মেটেরিয়াল হবে আমরা সেই রকমভাবে তার মেটেরিয়ালটাকে চুজ করব। তো আমাদের 6-এ কমপ্লিট হলো, প্রচুর নিউমেরিক্যাল করে দিলাম 6-এর, বাকি সব নিউমেরিক্যালগুলো কিন্তু বাড়িতে কমপ্লিট করতে হবে। ওকে।